দেয়ালের সাথে হাত ঘষাঘষি করছি, কিন্তু কোনোভাবেই নিজেকে সারাতে পারছি না। রাগে দুঃখে কষ্টে চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো আমার ঠোঁটের উপর নিজের ইচ্ছা পূরণ করতেছে। প্রায় 10 মিনিটের উপর কেস করছি রুহিকে। ফ্লোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম, এরপর থেকে তোমাকে যদি অন্য কারোর সাথে আমি দেখি, তাহলে এর থেকে বড় শাস্তি পাবে। কথাটা ধমক দিয়ে বলে রুম থেকে বের হয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন আমি কেন এই লোকটার কথা এত কষ্ট পাচ্ছি, বা এভাবে আমার সাথে আচরণ কেন করলো। তাহলে অতীতের পাতা থেকে ঘুরে আসা যাক। আমি অদ্রিজা আক্তার রুহি। সবাই আমাকে রুহি বলেই ডাকে। আমার আপন বলতে শুধুমাত্র বাবাই আছে। মা ছোটবেলায় মারা গেছে। ভার্সিটির ছুটি হওয়ার পরে বাসায় ফেরার সময় দেখি একটা ছেলেকে কারা যেন ছুরি দিয়ে আঘাত করে পালায়। আমি কোনো কথা না ভেবে তাড়াতাড়ি ছেলেটার দিকে এগিয়ে গেলাম। প্লিজ হেল্প মি, আমাকে বাঁচান। আর কোনো কথা বলতে পারলাম না। সবকিছু খোলাসা হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল আমার। ওখান থেকে ট্যাক্সি বুক করে তাড়াতাড়ি ছেলেটাকে হসপিটালে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর ডক্টর এসে বলে, বেশি কিছু হয়নি, হালকার উপর দিয়ে চলে গেছে। ওনার কি জ্ঞান ফিরেছে? দেখা করে যাবে? হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, আপনি ওনার সাথে দেখা করতে পারেন। ডক্টরের সাথে কথা বলে চলে গেলাম কেবিনে। রুমে প্রবেশ করে দেখি উনি এখনো শুয়ে আছেন। আপনি এখন কেমন আছেন? আগে থেকে কি কিছুটা ব্যথা কম অনুভব করতেছেন? অন্যদিকে তাকিয়ে ভাবছিলাম, কার এত বড় সাহস আমার উপর আক্রমণ করে। এমন সময় মেয়েলি কণ্ঠ পেয়ে তাকিয়ে দেখে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। নীল কালার জামা, চুলগুলো কোমর ছাড়িয়ে, চোখ দুটো টানা টানা, গায়ের রং একদম সাদা। কথা বলেই যাচ্ছে, আমি শুধু তার দিকে তাকিয়ে আছি হা করে। আপনি কি কথা বলতে পারেন না? কখন থেকে কথা বলে যাচ্ছি, কিছুই তো বলছেন না। কথা বলতে কি সমস্যা হচ্ছে? ডক্টর কি ডাকবো? না, আমি ঠিক আছে, ভালো আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য। মানুষ মাত্রই মানুষের উপকার করার ধর্ম। আচ্ছা, আপনি এখন থাকুন, আমি নয় পরে আসবো দেখা করার জন্য। আমার বাসায় যেতে হবে। ঠিক আছে, আপনি যাবেন, তবে একটু বসুন না প্লিজ। আমি এখানে একা, আমার বাড়ির লোক আসলে তারপর নয় আপনি চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি চুপ করে বসে আছি। উনি আমার দিকে তাকিয়ে আছেন কেমন করে যেন। আমি আমতা আমতা করে বললাম, আপনার নাম আর আপনার বাসা কোথায়? আমার নাম রোহান চৌধুরী, চৌধুরী অফ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মালিক আরফাত চৌধুরীর একমাত্র ছেলে রোহান চৌধুরী। ওহ, এই কোম্পানি তো বাংলাদেশে একমাত্র কোম্পানি। সবাই কোম্পানির নাম জানে। কিছু মনে না করলে একটা কথা জানতে পারি? হ্যাঁ বলুন, কি জানতে চান আপনি? আপনি কি বিবাহিত? আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? ওনার কথা শুনে আমার মুখে হাসি উঠল। আমি তো হেসে যাচ্ছি। হাসতেছি। বললাম না আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমার বিয়েও হয় নাই, তবে বিয়ে ঠিক করা আছে। কথাটা শুনে বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করলাম। মনে মনে বললাম, ওই বিয়েটা হবেও না। ঠিক করে আছে তো কি? তোমার বিয়ে তো হবে আমার সাথে। আমরা দুজন কথা বলছি, এমন সময় আব্বু আম্মু চলে আসলো। রোহান বাবা, তুমি ঠিক আছো? তোমার এই অবস্থা কে করলো? কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়? বাবা, চিন্তা করো না, আমি একদম ঠিক আছে। তুই ঠিক থাকলে তোকে কি এভাবে শুয়ে থাকতে দেখি? সারাক্ষণ কত আনন্দ করে বেড়াস তুই, কিন্তু এইবার আমার ভালো লাগছে না বাবা। আম্মু, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। বেশি কিছু হয়নি। ওনারা কথা বলতেছেন আর আমি শুধু ওনাদের দিকে তাকিয়ে দেখছি। রোহান, এই মেয়েটা কে? তোমাদের তো বলতে ভুলে গেছে, ও হচ্ছে রুহি। ও আজকে আমাকে বাঁচিয়েছে, টাইম মতন হসপিটালে নিয়ে এসছে। এইদিকে আসো না মা, তোমাকে দিয়ে কি বলে যে ধন্যবাদ দিব তার ভাষা আমার নাই। তবে তুমি অনেক ভালো কাজ করেছো, আমার ছেলের অনেক উপকার করেছো। না, ঠিক তেমন কিছু করি নাই। মানুষ মাত্রই মানুষের উপকার করতে হয়। মামনি তো অনেক মিষ্টি করে কথা বলে। মনে মনে বলছে, এই জন্যই তো তোমার ছেলে এই মেয়ের পেছনে পাগল হয়ে গেছে। প্রথম দেখায় ক্রাশ খেয়ে গেছে, প্রেমে পড়ে গেছে।
আসলে আমার বাসা তো অনেক দূরে, আমাকে এখন বাসায় যেতে হবে, না হলে বাবা অনেক চিন্তা করবে। আমি না হয় পরে আবার আসবো আপনাদের সাথে দেখা করার জন্য। রাত হয়ে গেছে, আপনি একা কি করে যাবেন বাসা? ড্রাইভার চাচাকে বলে দাও বাবা, যেন বাসায় পৌঁছে দেয়। ঠিক বলছিস রোহন। আমি যেতে পারবো, সমস্যা হবে না। আমি জানি তুমি যেতে পারবা মামুনি, কিন্তু এতটুকু উপকার আমি করতেই পারি। তুমি আজকে অনেক বড় উপকার করেছো আমার ছেলেকে বাঁচিয়ে, তার বদলে না হয় এটুকু উপকার করলাম। ঠিক আছে, ওনাদের কাছ থেকে বিদায় জানিয়ে চলে গেলাম বাড়িতে। আম্মু, একটা কথা বলবো। বলো। মেয়েটাকে তোমার কেমন লাগলো? দেখতে তো মাশাল্লাহ, এবারে আচরণ অনেক ভালো, খুব ভালো লেগেছে। এইরকম একটা মেয়েকে তোর বউ হিসেবে আমি চেয়েছিলাম। তোমার ছেলেটাই মেয়েটাকে মনে ধরেছে। আমি চাই আমার বউ হবে। তোমার কি কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে, আমাকে ছাড়া তোর বিয়ের কথা চলছে, তো বাবাকে বাদ দিয়ে রেখেছিস বা ভালো। আমি জানি আমার পছন্দ আমার বাবারও পছন্দ হবে অনেক বেশি। তাই বলো, তোমার কি মেয়েটাকে পছন্দ হয়নি? না, অনেক ভালো লাগছে, মেয়েটাকে পুত্রবধূ হিসাবে ভালোই হবে। বাসার সামনে এসে কলিং বেল দিতে আব্বু দরজা খুলে দিল। কি রে মা, আজকে আসতে এত দেরি হলো কেন ভার্সিটি থেকে? আর বলো না বাবা, আজকে একজনকে সাহায্য করলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আগে ভিতরে ফ্রেশ হয়ে নে, খাবার দিচ্ছি খেয়ে তারপর ঘুমা, অনেক ক্লান্ত লাগছে। তুমিও তো মনে হয় খাও নাই। খাবার বারো, আমি এক্ষুনি 5 মিনিটে আসছি ফ্রেশ হয়ে। রুমে যে ড্রেস চেঞ্জ করে আবার চলে আসলাম আব্বুর কাছে। আমি আর আব্বু দুজনে মিলে একসাথে খাবার খেয়ে যেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নিলাম। কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করে আবার ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। আমাদের বাসা থেকে ভার্সিটি যেতে কমপক্ষে 30 মিনিট সময় লাগে। ভার্সিটিতে ক্লাস করতেছি এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রথমবারের মতো কলটা রিসিভ করলাম না, কেটে দিলাম। কিন্তু না, বারবার কল আসতেছে, তাই বাধ্য হয়ে কল ধরলাম, সালাম দিলাম আর বললাম, কে আপনি? কেন চিনতে পারছো না? আমি তোমার হাজব্যান্ড। কি মজা করার টাইম পাও না? এসব উল্টোপাল্টা মজা করার জন্য কি আমার নাম্বারটা পাইছেন নাকি? যত সব ফোন কেটে দিয়ে ক্লাসে আমি তো তাকে সেই লেভেলের অবাক, কারণ রোহান গাড়ি থেকে নেমে আমার দিকে আসছে। এই যে মহারানী, তখন ফোনটা কেটে দিলে কেন? ও, তাহলে ওই ফোনটা ছিল আপনার? এসব কি ধরনের মজা করছেন আপনি ফোনে? আমি কোনো মজা করছি না, তুমি সত্যিই আমার ওয়াইফ। বিয়ে হলো না, কিছু হলো না, কোনো প্রেম প্রেম কিছুই না, আমি আপনার ওয়াইফ, মজা করার টাইম না। ঠিক আছে, বিশ্বাস যখন না হয় তখন চলো আমি কি করি। তাই কথাটা বলে আস্তে আস্তে ওদিকে আগাচ্ছে, আরও পেছাচ্ছে। এভাবে আমার দিকে আগাচ্ছেন কেন? পিছিয়ে যান, আসবেন না প্লিজ। তা বললে তো হচ্ছে না জান পাখি। চেয়েছিলাম বিয়ের পরে সবকিছু পবিত্রভাবেই তোমার কাছে আসবো, কিন্তু তুমি তো হতে দিচ্ছ না, তাই বাধ্য হয়ে আসলাম। দেওয়ালের সাথে পিঠ লেগে গেছে, আর জায়গা নেই। রোহান একদম আমার সামনে 2 হাত 2 পাশে রেখে দাঁড়িয়ে আছে, কেমন নেশাক্তভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎই আমার ঘাড়ে মুখ গুজে দিল। আমি যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, শক্তি পাচ্ছি না, শক্তিহীন হয়ে আসছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। অনবরত কিস করছে আমার গলায়। ওর গলায় ইচ্ছে মতো কিস করছে, জড়িয়ে ধরে আছে। আস্তে আস্তে রোহিত ঠোঁট নিজের দখলে করে নিলাম। ও যেন লড়তেই পারে না। প্রায় 20 মিনিটের উপরে মনে হয় কিস করা হয়ে গেছে। এখন ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালাম আর বললাম, এতটুকু কি কম হয়েছে? একে আরেকটা আদর করতে হবে। আমার থেকে দূরে গেছে, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, আপনি এত নির্লজ্জ কেন? এমন করছেন কোন সাহসে? তোমার হাজব্যান্ড হয়ে তাই আমার যা ইচ্ছা তাই করতে পারে। চাইলে এখন ফুলসজ্জা করতে পারে, কিন্তু না, বিয়ের পরেই করব। তবে জান পাখি, তুমি আমার চেন করে রাখছো কেন? আমি তো এমনি তোমার পাগল। তারপর যদি এইভাবে আমাকে কাছে টানো, তখন আমি নিজেকে আটকাতে পারবো না। অনেক কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। পিঠে হাত দিয়ে দেখি সত্যি জামার চেন খোলা। ও আল্লাহ, তুমি মাটি ফাঁক করে দাও, আমি মাটির নিচে ঢুকে যাই, তাহলে যদি সব কিছু ঠিক হয়ে যায়। এত লজ্জা পেতে হবে না জান।
আর একটু পরে সত্যি ফুলচর্চা হবে, তাই রেডি হয়ে থাকো। চোখ টিপ মেরে কথাটা বললাম। অন্যদিকে তাকিয়ে হাসবো না কাঁদবো রাগ করব কিছুই বুঝতে পারছি না। কি আজব লোক, তবে হাসিটা সেই সুন্দর। একদম ক্রাশ খেয়ে গেলাম। পিছনে হাত দিয়ে যে আমার চেনটা লাগানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে পারছি না। দাও, এদিকে আসো, আমি আমার জামার চেন লাগিয়ে দিই। কোনো প্রয়োজন নেই এত উপকার করার, আমি নিজেই আমার উপকার করতে পারবো। তোমাকে আমি 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি তুমি না লাগাতে পারো তারপরে যা হবে তার জন্য তুমি প্রস্তুত থাকো। আগে বলছে, চাইলে বাসর রাতও হতে পারে। না না, আপনি লাগিয়ে দিন। ওর কাছে দিয়ে পেছন থেকে চুলগুলো সরাতে শুরু করলাম। আস্তে আস্তে কোমরের নিচে পর্যন্ত গিয়েছে। অনেক লম্বা চুল, অনেক লম্বা চুল থেকে আকর্ষণ করে, অনেক লম্বা চুল থেকে আকর্ষণ করে, তাতে সৌন্দর্য ফুটে ওঠে। আমার অনেক ছেলেরা চুলের প্রেমে পড়ে শুনেছে। আস্তে আস্তে চুলগুলো সরাচ্ছে। এতক্ষণ লাগে একটা চেইন লাগাতে? আয়নার দিকে তাকিয়ে দেখি কেমন ঘুরভাবে আমার দিকে তাকিয়ে আছে। চুলগুলো সরানো শেষ, কিন্তু কি দেখছে এভাবে তাকিয়ে? আমি ওর পিঠে একটা কিস করলাম আর বললাম, তোমার পিঠে তেলটা অনেক বেশি আকর্ষণ করে। এবার কি জামার চেইন লাগাবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি, দিলাম। ও আমার থেকে কিছুটা দূরে দাঁড়ালো। এভাবে দূরে সরে দাঁড়ানোর মানে কি? আর কতক্ষণ এইভাবে দূরে থাকবা? একটু পর ঠিকই কাছে আসতে বাধ্য হবা। তখন নিজেই কাছে আসতে চাই বা আর বলবা আদর করা ভালোবাসো। কোনো সময় না। বিশ্বাস হয় না তাই তো? তখন আদর করেছিলাম, তখন কেন স্তব্ধ হয়ে গেছিল? কেন কেন লড়তে পারছিল না বলো? জানি না। কারণটা হলো, থাক লজ্জা দিব না, এমনি লজ্জা পেয়ে লাল হয়ে আছো। বাসরাতে দেখা যাবে পার্লার থেকে মনে হয় লোক আসতে সাজানোর জন্য। রেডি হয়ে নাও, আমি বরং এখন যাই, পরে দেখা হবে। দরজা খুলে উনি চলে গেলেন আর আমি বসে আছি। আপু আসলো আমাকে সাজানোর জন্য। ম্যাম, স্যার যেভাবে বলছেন আমরা আপনাকে ওভাবেই সাজাবো। তাই প্লিজ আপনি যদি আগে জামাটা চেঞ্জ করে আসতেন খুব ভালো হতো আমাদের জন্য। হ্যাঁ, এখনই চেঞ্জ করছি। বড় একটা লাল রঙের লেহেঙ্গা, ওজনই মনে হয় আমার থেকে বেশি হবে। এত ভারী কাপড় তো জীবনেও পরি নাই আমি। তাও বাধ্য হয়ে যে চেঞ্জ করে আসলাম, তারপর বসে রইলাম। ওরা সাজাতে শুরু করলো। একজন হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, অপরজন সাজাচ্ছে। বেশ ঘন্টাখানেক পর বলল, ম্যাম, আপনার সাজ কমপ্লিট। আপনি একবার আয়নাতে নিজেকে দেখে নিন সব কিছু ঠিক আছে কি না। আমি আয়নাতে নিজেকে দেখি, নিজেই মুগ্ধ হচ্ছি। এত সুন্দরভাবে আমাকে সাজিয়েছে যে আমি নিজেকেই চিনতেই পারছি না। কোনো রাজকন্যা থেকে কম লাগছে না আমাকে, অনেক বেশি সুন্দর লাগছে। অটোমেটিক আমার মুখে হাসি ফুটে উঠল। আমি বললাম না, সব কিছুই ঠিক আছে, অনেক সুন্দর সাজিয়েছেন আপনারা। আমরা শুধু স্যারের গাইডলাইন ফলো করছি। স্যার যেভাবে সাজাতে বলেছে ওইভাবেই সাজিয়েছি আপনাকে। সত্যি বলে কোনো পুরুষের চোখে তার নারী অনেক বেশি সুন্দর হবে। সাজানোর অন্যতম রূপ হচ্ছে আপনি। কিছুই বলতে পারলাম না, কারণ কাজী সাহেব রুমে এসে পড়েছেন। মা, তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে 3 কবুল বলো। মাথায় ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছি, কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না। মারে, আজকে তুই হয়তো তোর বাবাকে ভুল বুঝছিস, কিন্তু তোর বাবা তোর জন্য সব ভালোই করতেছে। একদিন ঠিকই বুঝবি সঠিক মানুষের হাতে তোকে তুলে দিচ্ছে। 3 বার কবুল বলে দিলাম। আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম যাকে, তাকে কেন দেখছি না? মানে আমার স্বামী নামক আসামি, তাকে কেন দেখছি না? কবুল বলে ফেললাম, তিনি কই? তোমার স্বামী নামক আসামি তোমার পাশে বসে আছে, তুমি হয়তো খেয়াল করনি। কি আজব মানুষ রে, আমার মনের কথাও শুনে ফেললো। কারণ আমাদের 2টা মন একসাথে গাঁথা, তাই তোমার মনের কথা আমি শুনতে পাই। আপনি না অনেক বেশি আজব। আজব না বলে রোমান্টিক বললেও খুশি হতাম। তুমি যাই বলো না কেন, আমি এমনি খুশি। সবাইকে খাবার খাওয়ার জন্য ডাকতেছে। আমিও রোহান একসাথে একটা রুমে বসে আছি। আমাদের সামনে নানা রকমের খাবার আনা হলো। চিকেন রোস্ট, গরুর মাংস, মিষ্টির দই, পোলাও ভাত, সাদা ভাত, আরও অনেক রকমের খাবার, যেগুলো হয়তো আমি চোখেও দেখি নাই।
জান পাখি এভাবে তাকিয়ে থাকবে নাকি খাবারও খাবে নাকি? আমার হাতে খাওয়ার জন্য অপেক্ষা করছো? বলতে পারো, আমি কিন্তু খুব সুন্দরভাবে খাইয়ে দিতে পারি। না, আমার হাত আছে, আমি নিজেই খেতে পারি। কতদিনের শখ ছিল বউর হাতে খাবো, আজকে তাহলে পূরণটা হবে। তুমি একটু আমাকে খাবার খেয়ে দিয়ে তারপর তুমি খাও। কি আর করার, কিছু করার নাই, বাধ্য হয়ে ওনাকে খাইয়ে দিচ্ছি। আর উনিও ছোট বাবুর মতো হাঁ করছেন আর খাচ্ছেন। দেখতে কিন্তু অনেক বেশি কিউট বাচ্চা টাইপের লাগছে। আমি একটু খাবার হাতে নিয়ে ওর মুখের সামনে ধরে বললাম, হা করো। হাঁ করলাম। উনি একটু করে খাবার খাইয়ে দিল। সব খাবার টেস্ট করতে করতে আমার পেট ভরে গেছে। খাবো আর কি। আমাদের খাওয়া দাওয়া করা শেষ হলো। এখন হচ্ছে রুহির বাবা আমাদের বিদায় দেবে। আমার শ্বশুর আব্বু আমার হাত ধরে বললেন, বাবা, জীবন আমার মেয়েটাকে অনেক আদরে, আমার মা মরা মেয়ে। ছোটবেলায় মা মারা যায়, তখন থেকে আমি তার মা, আমি তার বাবা। অনেক যত্ন সহকারে আমি মেয়েটাকে বড় করেছি, কিন্তু সময় কষ্ট পেতে দেই নাই। আশা করি তোমার হাতে তুলে দিয়েও প্রয়োজন কষ্ট পাবে না। আমার মেয়েও যত্ন সেবা করো, ওকে কষ্ট পেতে দিও না। বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে কোনো কষ্ট পাবে না আমার কাছ থেকে। অন্তত ও যখন আসতে চাইবে আমি তখনই আপনার কাছে নিয়ে আসবো, কথা দিলাম। বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম আমি। এটা একটা বিদায়ের সময়। প্রতিটা মেয়ের এই সময় তার বাড়ির মায়া ত্যাগ করে অন্য বাড়িতে নিয়ে মানুষকে ছেড়ে অন্য মানুষদের আপন করতে হয়। অনেক বেশি কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে। কষ্টের কারণ হচ্ছে অনেক বেশি কাঁদতেছে বাবাকে জড়িয়ে ধরে। কিন্তু বেশিক্ষণ তাও সময় হলো না। গাড়ি আসলো সামনে, আমাকে আর রোহানকে তুলে দিল। বাবা গাড়িতে উঠেও কান্না করছি। বাবা দেখে হাত ধরে আছি। বেশ কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট দিল। আস্তে আস্তে গাড়িটা চলতে শুরু করলো। বাবা হাত থেকে ছাড়িয়ে গেল। আমার হাতটা চলে গেল অনেক দূর। ঘন্টাখানিক জার্নি করার পর বিশাল এক বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। বাড়ি বললে ভুল হবে, রাজপ্রাসাদেই বলা যায়। জান পাখি নামো, আমরা চলে আসছি বাড়িতে। গাড়ি থেকে আস্তে আস্তে নামলাম। যেহেতু লেহেঙ্গাটা অনেক ভারী, তাই আমি হাঁটতে পারছি না ঠিক মতো। গেটের সামনে যেতেই আমার শাশুড়ি মা মানে রোহানের মা আমাদের মিষ্টি মুখ করালেন। আমার বৌমা দেখতে মাশাল্লাহ, তবে তোমাকে আমি বৌমা নয়, আমার মেয়ে বলেই মানবো। তুমিও আমাকে তোমার নিজের মায়ের জায়গা দিও। আশা করি চেষ্টা করব তোমার মায়ের মতোই হওয়ার। মাকে জড়িয়ে ধরলাম আর কান্না করতে থাকলাম আর বললাম, আমি অনেক বেশি ভালোবাসি আমার মাকে। আমি জানি মেয়েটা অনেক বেশি ভালোবাসে তার মাকে, তাই তো বললাম ভালোবাসা তো প্রতি জায়গায় দিও। মেয়ে পেয়ে ছেলেকে ভুলে গেছো আম্মু? আরে বাড়িতে নতুন অতিথি আসছে, তোর কথা কি করে মনে থাকবে বলো তো? তোর থেকে ভালোবাসে, তারপর তোর কথা মনে থাকবে। আয় মা, বুকে আয়। বাবাকে জড়িয়ে ধরলাম। আর কতক্ষণ ভাবিকে এভাবে দাঁড় করিয়ে রাখবা? চলো রুমে দিয়ে আসি, পরে না হয় আরও কথা বলা যাবে। ও হ্যাঁ ভাবি, তোমাকে তো পরিচয় দিতেই ভুলেই গেছি। আমি মিমি, তোমার ননদ। সবাই এখন আস্তে আস্তে বাড়িতে ঢুকতে যাচ্ছে, কিন্তু আমি হাঁটতে পারছি না ঠিক মতো। এত ভারী কাপড় পরে অভ্যাস নাই, তাই হয়তো একটু হাঁটতে কষ্ট হচ্ছে। আমি রুহিকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম। কি করছেনটা কি? সবাই দেখছে তো, আমাকে নামান। একদম চুপ থাকো, বেশি কথা বললে একটা আছাড় মারবো। হাঁটতে পারছো না, তারপর আবার হাঁটতে চাচ্ছ? একদম চুপ থাকো। আছাড়ের কথা শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম রোহানকে। যদি সত্যি সত্যি আছাড় মারে তখন কি হবে আমার? তাই জান পাখি চিন্তা করো না, আমি তোমাকে এমনি বলছি। কোনো সময় আছাড় কেন, ফুলের টোকা দিব না যদি অন্যায় না করো। আমি শুধু ওনার মুখের দিকে তাকিয়ে আছি। কি অপর পাশে থাকলে চলবে, চাইলে টিজ করতেই পারো, কিছুই মনে করব না। কি লুচু আপনি! এত রোম্যান্স কোথা থেকে আসে আপনার? তুমি আমার নিঃস্বার্থ ভালোবাসা, তোমাকে দেখলে আমার রোমান্স আসে। খাটে বসলাম, অমনি রুহি আমার পা ধরে সালাম করলাম। জড়িয়ে ধরে বললাম, তোমার জায়গা আমার পায়ে না, আমার হৃদয়ে, বুঝলে? রোহান যখনই আমার সামনে এসে আমার হার্টবিট দ্রুত গতিতে বাড়তে থাকে। আমি রুহির সব জুয়েলারি খুলে দিচ্ছি। ও কোনো রকম জোর জবরদস্তি করছে না, চোখ বন্ধ করে আছে। আমার স্পর্শে বারবার কেঁপে উঠছে। সে গলা থেকে মালাগুলো খুলে ফেললাম। সব কিছু খোলা শেষ।
বেছানো ওকে শুয়ে দিলাম। রুহির শাড়ি সরিয়ে দিলাম। ওর উপর থেকে ফর্সা শরীর নাভির নিচে একটা তিল ফুটে উঠেছে। নিজেকে ধরে রাখতে পারলাম না। ওখানে কিস করতেও আমার মাথার চুলগুলো শক্ত করে ধরল। হঠাৎ এমন করে কিস করা শিহরিত হচ্ছে, বারবার মনে হচ্ছে কেন যেন মন চাচ্ছে না বাধা দেয়ার। নাভি থেকে শুরু করে আস্তে আস্তে উপরে উঠলাম। ওর ঘাড়েতে আমার মুখ গুছে দিয়ে কিস করতে দিলাম। এই ঠোঁটের সাথে আমার দুই ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। ও রেসপন্স করছে। আমার সাথে আমাদের দুজনের মধ্যে মিলন হয়েছে। খুব ভালোভাবে মিলিত হচ্ছে। আমাদের দুজনের মধ্যে পূর্ণতা পাচ্ছে। বাকিরা বললাম না, কারণ আমাদের থেকে আপনারা ভালো বোঝেন। রাত বাজে 3টা, দুজনে শুয়ে আছে। আমি দুষ্টামি করে রুহিকে বললাম, তুমি না অনেক বেশি হট। আপনার মুখে কিছু আটকায় না, তাই না? না তা না, আমি ভেবেছিলাম হয়তো আদর করব, তুমি আদর করতে দিবে না। কিন্তু না, তুমি তো আমার থেকে বেশি রোমান্টিক, তাই আর কি। তবে অনেক বেশি আদর করেছি। কিছু আর বললাম না, চুপচাপ জড়িয়ে ধরে আছি। তবে হ্যাঁ, আজকে রাতের কথা আমি সারা জীবনে কখনো বলবো না। রুহির কপালে চুমু দিয়ে বললাম, আপনি জানেন আমার অনেক বেশি কষ্ট হয়েছিল তখন যখন আপনি আমার সাথে মিশ্রিত ছিলেন। প্রথমবার তো, তাই তোমার কষ্ট হয়েছে। ঠিক হয়ে যাবে। একটা টিপ কিস করো। না, করব না। ঠিক আছে, করতে হবে না, আমি করি তোমাকে কিস। অনেক কিস করার পরে ঘুমিয়ে গেলাম। সূর্যের আলো মুখে এসে পড়তে ঘুমটা ভেঙে গেল। আমি উঠতে যাব, রোহান আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কোনো মতে রোহানকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করছি। অনেক কষ্টে ছাড়া পেলাম, কিন্তু যখনই চাদর থেকে বের হব তখনই মনে পড়ল আমার শরীরে কোনো কাপড় নেই। শাড়িটা নিচে পড়ে আছে। হাত দিয়ে শাড়ি তুলে নিতে শরীরে পেঁচিয়ে ওয়াশরুমে গেলাম। শাওয়ার ছেড়ে গোসল করতে শুরু করলাম। ওয়াশরুমে আয়না লাগানো, নিজেকে দেখতে শুরু করলাম। শরীরে অনেক জায়গায় কামড়ের দাগ বসে আছে। শরীরটা অনেক বেশি ব্যথা করছে। গোসল তো করা শেষ, কিন্তু কোনো কাপড়ই তো আনি নাই। টাওয়াল আমার শরীরে পেঁচিয়ে বের হয়ে দেখি রোহান বসে আছে। সামনে তাকিয়ে দেখি টাওয়াল পেঁচিয়ে এক সুন্দর মেয়ে বের হয়ে আসছে। ওয়াশরুম থেকে এক হাতে টানে আমার কাছে এনে দাঁড় করালাম। কি করছোটা কি? ছাড়ো। ছাড়ার জন্য ধরছে নাকি? এখানে বসো চুপচাপ। পেন কিলার বের করে বললাম, টাওয়াল একটু লুজ করো। কি? কালকে রাতে তো অনেক জায়গাতে ব্যথা পেয়েছ, সেগুলো একটু ওষুধ লাগাতে হবে, ব্যথা কমে যাবে। ব্যথা দিয়ে কামড়ানোর চেষ্টা করছো, ব্যথা ঔষধ লাগিয়ে? সত্যি বলতে গেলে আমি নিজের হুঁশে ছিলাম না। টাওয়াল একটু লুজ করে ঘাড়ে, নাভিতে, গলায় আর যে যে জায়গায় কামড়ো দাগ আছে সব জায়গাতে ওষুধ লাগিয়ে দিলাম। আমার থেকে ঘুরেই বললাম, খুব কষ্ট পেয়েছ তাই না? সরি, নেক্সট টাইম এমন হবে না। কপালে কিস করলাম। এখন বলো ভালোবাসি। বউ পাখি, আমি অনেক ভালোবাসি, তা বলে প্রকাশ করা যাবে না। আমার যত্ন ও কেয়ারে প্রকাশ করব। পাগল আমার, তুমি হচ্ছ বেস্ট অফ দ্য বেস্ট হাজব্যান্ড। এখন চলো নিচে যাই, এমনি অনেক দেরি হয়ে গেছে। আজকে তো আবার তোমার বউ ভাত। আমি আর রোহান দুজনে করিডোরে নামতেই দেখি সবাই আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। নাতি বউ দেখছি অপরূপা, অনেক সুন্দর। আমার নাতির সাথে মানাইছে, খুব সুন্দর। নাতি, জোয়ান বউ পাইয়া এই বুড়ো বউকে ভুলে যেও না আবার। দাদিজান, কিছু বলো না। এই জোয়ান বউ থেকে তো তুমি অনেক সুন্দর, তোমার রূপের কোনো তুলনাই হয় না। আমার জোয়ান বউ থাকলেও তুমি হচ্ছে আমার বেস্ট বউ, বুঝলা? বৌমা, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আম্মুর কথায় বসলাম। সবাই অনেকক্ষণ আনন্দ করে আমাকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে বসানো হলো। রোহানের ফ্যামিলিটা যদিও বড় না, কিন্তু আত্মীয় স্বজন অনেক। দেখতে দেখতে আজকের দিনটা পার হয়ে গেল। যেহেতু আমার পড়াশোনা এখনো কমপ্লিট হয় নাই, তাই এখান থেকেই কলেজে যাব। আজকে আমার বিয়ে দ্বিতীয় দিন, কিন্তু ভার্সিটিতে এক্সাম থাকায় যেতেই হবে, কিছুই করার নাই। রোহান বলেছে আমাকে পৌঁছে দেবে। এই যে মহারানী, আপনার রেডি হওয়া হলো? আমার তো অফিস টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়েছে, চলো। রোহানের বাইকে করেই দুজনে বের হয়ে গেলাম। এখান থেকে আমার ভার্সিটি বেশি দূর না, 20 মিনিট সময়ের মধ্যে ভার্সিটি পৌঁছে গেলাম। যাও মহারানী, চলে এসেছে তোমার ভার্সিটি। নিজের খেয়াল রেখো, আর কল করে ধরো।
ঠিক আছে, রোহান চলে গেল। আমিও ভার্সিটি প্রবেশ করে চলে গেলাম ক্লাস করতে। আমাকে দেখে আমার বেস্টু জড়িয়ে ধরে বলল, কি রে জানেমান, এতদিন পর ভার্সিটিতে আসার কথা মনে পড়লো তোর? তোর একমাত্র হাজবেন্ড হয়ে আমার কথা ভুলেই গেলি? আমার ফেক হাজবেন্ড তুই, রিয়েল হাজবেন্ড আছি এখন। মানে কি? কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মানে কি, আমার বিয়ে হয়ে গেছে, তুই জানিস না? তোকে তো অনেকবার ফোন করেছিলাম, তুই ফোন ধরিস নাই, তাই আর দাওয়াত দিতে পারিনি। আমার বান্ধবীর বিয়ে হয়ে গেল অথচ আমি আসতে পারলাম না, খুব কষ্ট লাগছে। এখন দুলাভাইকে বলে একটা ট্রিট দিতে হবে আমাকে। ঠিক আছে, দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাস করতেছি মনোযোগ দিয়ে, এভাবে সারাটা দিন কভার হয়ে গেল। ভার্সিটি ছুটি হয়ে গেছে, রোহান বলতেছে নিতে আসবে, তাই আর আমি দেখা যাব না। মাঠে বসে আছি, এমন সময় সিনিয়র ভাইয়া আসলো আর বলল, রুহি, কেমন আছো? অনেকদিন পর দেখা। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? তোমাকে দেখা ছাড়া ভালো থাকি কি করে? এতদিন ভার্সিটি আসোনি কেন? ভাইয়া, আপনাকে তো একটা সারপ্রাইজ দেওয়াই হয় নাই, রুহির বিয়ে হয়েছে। কি রুহি, এটা কি মায়া যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ ভাইয়া, মায়া যা বলছে সবটাই সত্যি। এটা হতে পারে না। আজ কত বছর হচ্ছে আমি তোমার পিছনে ঘুরছি, অথচ তুমি আমাকে রেখে অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছো। এটা তুমি ঠিক করো নাই, এর ফল ভালো হবে না। রুহিকে নিতে এসে দেখি অনেক লোকের ভিড়। তাই সে দেখি রুহি আর তার বান্ধবী একটা ছেলের কাছে ধমক খাচ্ছে। তাই বললাম, কি হয়েছে এখানে? তুই আবার কে রে শালা, আবার লাইভ হয়ে গেছে? ছেলের গালে ঠাস করে একটা চড় দিয়ে বললাম, মুখ সামনে কথা বল। রোহান যে এমন কিছু করবে বুঝতেই পারি নাই। রোহান চলো বাসায় যাই আমরা। ও, এই তাহলে তোর হাজব্যান্ড? তোকে তো আমি ছাড়বো না। আমার জানেমানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তোর শাস্তি তোকে পেতেই হবে। কি করবি তুই, হ্যাঁ? তার শাস্তি তোকে পেতেই হবে। তোকে মেরে এখানে লাশ বানিয়ে ফেলবো, তোর ওয়াইফের সামনে, মানে আমার জানেমানের সামনে। হাসালি রে পাগল, এত সহজ নাকি মারা? কথাটা বলে দুজন মিলে তুমুল মারামারি শুরু হয়ে গেল। আমি দুজনের মারামারি দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না, মাথা কাজ করতেছে না, কিভাবে থামাবো দুজনকে বুঝতে পারছি না। তোকে আজকে আমি শেষ করে দেব। তুই আমার বউর দিকে চোখ দিস, কোন সমস্যা? আর তুই যে আমার কাছ থেকে ভালোবাসা কেড়ে নিলি, তার কি হবে? আজ কত বছর যাবৎ এই মেয়েটার পিছনে আমি ঘুরছি, তুই জানিস? আচ্ছা, আমি কি বলি শোন। তুই যখন এত ভালোবাসিস, তোর ভালোবাসা মানুষের মুখ থেকে শোন। দেখছি হঠাৎই রোহান আমার হাতটা টান দিয়ে নিয়ে যাচ্ছে, রাগে দুঃখে এত ঘষাঘষি করছে, কিন্তু ছাড়াতে পারছি না। 10 মিনিট পর ছেড়ে দিল, তাও ফ্লোরে ধাক্কা মেরে ফেলে দিল। এই ছিল আমার অতীতের পাতা। এই মেয়ে, কখন থেকে আমি বসে আছো? বাসায় যাবে না আজকে? কি আর বলবো, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। ভুল না করেও শাস্তি পেলাম। এখনই গাড়ির কাছে এসো। কথাটা বলে চলে গেলাম। গাড়িতে বসে আছে, মনে মনে নিজের উপর খুব রাগ উঠছে। কেন করলাম ওর সাথে এমন? মাথা নিচু করে গাড়িতে বসে আছে। কিছুক্ষণের মধ্যে রুহি চলে আসলো। গাড়িতে এসে চুপ করে বসে আছি। রোহান গাড়ি স্টার্ট দিয়েছে, গাড়ি তার আপন গতিতে চলতে শুরু করেছে। আমি চুপচাপ বাইরে দৃষ্টি দেখছি আর চোখের পানি মুছতেছি। গাড়িটা খোলামেলা জায়গায় থামলো। হঠাৎ এই জায়গাতে নিয়ে আসলো কেন? এটা তো বাসা না। ওদিকে তাকিয়ে দেখিও গাড়ি থেকে নেমে আমার সামনে দরজাটা খুলে দিয়ে নামতে বলতেছে। চলো এই পার্কে একটু ঘুরে তারপর বসে যাব। চুপচাপ গাড়ি থেকে নেমে ওনার সাথে হাঁটতে শুরু করলাম। বেশ কিছু তো যেতে। একটা বেঞ্চে বসে আছি, হঠাৎই রোহান বলল, তুমি একটু বসো, আমি একটু ওদের থেকে আসছি। কোনো কথা বললাম না, মাথা নাড়িয়ে উত্তর দিলাম। রোহান চলে গেল, আমি চুপচাপ বসে আছি। বসে থাকতে থাকতে বেশ কিছুক্ষণ হয়ে গেল, কিন্তু রোহানের কোনো আসার নাম নেই। দাঁড়িয়ে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও কোনো খোঁজ নাই। কোথায় যে গেল এই ব্যাটা কে জানে। হঠাৎ পিছন থেকে গলার আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে আমি অবাক। গোলাপের তোড়া নিয়ে হাঁটু কেড়ে বসে বললাম, প্রিয়তমা, আমি তোমায় অনেক বেশি ভালোবাসি।
অন্য কোনো ছেলের মুখে তোমার নাম আমার সহ্য হয় না, তাই তখন রাগের মাথায় তোমার সাথে মিসবিহেভ করেছে। দেখো, তোমার সামনে কান ধরে সরি বলছে, আর কোনো সময় এমন করবো না। তারপরও আমার উপর রাগ করে থেকো না প্লিজ, তাহলে যে আমার অনেক কষ্ট হয়। রোহানের এমন বাচ্চামো কাণ্ড দেখে হাসি পেয়ে গেল। ওর হাত থেকে ফুলের তোড়া নিয়ে বললাম, যদি জড়িয়ে ধরে প্রপোজ করো আরও একবার তাহলে ক্ষমা করব। ও বলতে দেরি, আমি জোরে ধরতে দেরি করিনি। বাকি সবার সামনে চিৎকার দিয়ে বলেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বিহীনে জীবনের কোনো মানে নেই। আমার জীবনের শেষ বাড়ি পর্যন্ত তোমাকে চাই। আমার জীবনের শেষ পর্যন্ত তোমাকে চাই। হয়ে থাকবে কি মনের রানী? রানী যেমন একটা রাজার প্রয়োজন, ঠিক তুমিও আমার কাছে সেই এক রাজা, যে ছাড়া এই রানীর কোনো মূল্য নেই। সারা জীবন থাকবো তোমার পাশে, সব সুখ দুঃখকে ভালোবেসে। পাগলি, অনেক ভালোবাসি। আমি তোমায় অনেক ভালোবাসি। দেখতে দেখতে আমাদের সংসার জীবন 1 বছরের বেশি টাইম পার হয়ে গেল। আমি এখন হসপিটালে বসে আছি, অপেক্ষা করছি কখন ডক্টর অপারেশন চেম্বার থেকে বের হবেন। আমার অপেক্ষার প্রহর শেষ করে ডক্টর বের হলেন। ডক্টর, আমার ওয়াইফের কি অবস্থা এখন? এখন কেমন আছে? রোহান চৌধুরী, খুশি সংবাদ, মিষ্টিমুখ করেন। আপনার কোনো সন্তান হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। শুনছো রোহানের মা, আমি দাদু হয়েছি, তুমি দাদু হয়েছো। রোহন, যা বৌমার সাথে দেখা করে আয়। আমি এখনই যাচ্ছি। আস্তে আস্তে কেবিনের ভিতরে প্রবেশ করে দেখি চোখ বন্ধ করে শুয়ে আছে। ওর পাশে আমার বাবুটা শুয়ে খেলা করছে। প্রথমে আমার মেয়ের কপালে চুমু দিলাম, ছোট ছোট হাত ধরে বললাম, ঠিক তোমার মায়ের মতো হয়েছে, কিউটের টিপ্পা। চোখ বন্ধ করেছিলাম, রোহানের গলার সুরে চোখ খুললাম আর বললাম, একদম তোমার মতো হয়েছে তোমার পরিমণি। আমার রানী, আমাদের মামনি আমাদের দুজনের মতোই হয়েছে। রোহির কপালে ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম, বললাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত আনন্দ দেওয়ার জন্য। পৃথিবীতে সব থেকে বেশি আজকে আমি খুশি তোমার মতো জীবনসঙ্গী পেয়ে। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। যতদিন পর্যন্ত মৃত্যুর ডাক না আসবে ততদিন এই হাত কোনো সময় ছাড়বো না। আমিও ভালোবাসি আমার এই মহারানীকে অনেক বেশি। রুহি ও রোহানের জীবনে তাদের মেয়ে আসলো তাদের ভালোবাসার রূপে আলো হয়ে। এই পরিপূর্ণ পাওয়া নিয়ে এই গল্পটা এখানেই সমাপ্ত করলাম।